আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টরের গাণিতিক সমস্যাগুলি উপস্থাপন করব এবং সেই সমস্যাগুলির সমাধান চেষ্টা করব, প্রত্যেকটি সমাধান দেখানোর। এবং পদার্থবিজ্ঞান যে বই আমি তোমাদের জন্য সাজেস্ট করি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ মিনা রচিত, সেই বইয়ে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধানের পাশাপাশি আরও কিছু অতিরিক্ত সমাধান তোমাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব। তো অধ্যায়ভিত্তিক যে সমস্যাগুলি ধারাবাহিকভাবে রয়েছে সেখানে প্রথমেই রয়েছে দুইটি দিক রাশির লব্ধির সর্বোচ্চ মান 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক, রাশিদ্বয়ের মান নির্ণয় করো। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ এই সমস্যাটির সমাধান। এরপর রয়েছে সমস্যা 2, দুইটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 14 একক এবং ক্ষুদ্রতম লব্ধি 2 একক, রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলো, লব্ধির মান নির্ণয় করো। প্রথম দিকে লব্ধির যে সূত্রগুলি তোমাদের অধ্যায় 2 রয়েছে, ভেক্টরের যোগ বা ভেক্টর লব্ধি, সেই সম্পর্কিত সমস্যাগুলির সমাধান। ক্রমান্বয়ে অন্যান্য সমস্যাগুলির সমাধান দেখানো হবে। সমস্যা 3, পরস্পর সমকোণে চলমান দুটি বস্তু প্রতি সেকেন্ডে 6 মিটার ও 8 মিটার বেগে চলতে থাকলে একটির সাপেক্ষে অপরটির বেগের মান কত? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মিলিয়ে দেখার চেষ্টা করবে। প্রফেসর ডক্টর ফরহাদ মিনা, ডক্টর তাইমুর-আল-মোবারক, ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান এবং ডক্টর আব্দুল কাইয়ুম রচিত ইউনিক সায়েন্স বুকস থেকে প্রকাশিত বইয়ের অধ্যায় 2 গাণিতিক সমস্যাগুলি যেভাবে রয়েছে সেই ধারাবাহিকতায় এখানে প্রথমে সমাধানগুলি দেখানো হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যে এর বাইরেও গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলি রয়েছে, যেগুলি সচরাচর পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হিসাবে থাকে, সৃজনশীলের উদ্দীপক হিসেবে থাকে এবং সেই আলোকে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকে, সেই টাইপের কিছু অতিরিক্ত গাণিতিক সমস্যা সমাধান সহ দেখানো হয়েছে। তো এরপরে এখানে তোমাদের জন্য সমস্যা 4, এক ব্যক্তি স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারে, কিন্তু স্রোত থাকলে সে একই পথ 5 মিনিটে অতিক্রম করে। স্রোতের বেগ নির্ণয় করো। এই সমস্যাটির সমাধান এখানে দেখানো হয়েছে। এরপর সমস্যা 5, একজন সাইকেল চালক 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 4 মিটার পার সেকেন্ড বেগে পড়ন্ত বৃষ্টির ফোঁটা কত ডিগ্রি কোণে তার গায়ে পড়বে? তোমাদের কাছে যদি আমার সাজেস্টকৃত বই থাকে তাহলে সেই বইয়ের অনুশীলনীর গাণিতিক সমস্যা পৃষ্ঠা নাম্বার 98-99, পৃষ্ঠা নাম্বার 98-99, এই 2 পৃষ্ঠায় যে সমস্যাগুলি উপস্থাপন করা হয়েছে সেই ধারাবাহিকতায় এখানে সমাধানগুলি করা আছে। অর্থাৎ তোমাদের কাছে সেই বই থাকলে বা বইয়ের প্রশ্নগুলি থাকলে খুব সহজেই সুন্দরভাবে এই সমস্যাগুলি দেখে লিখে নিতে পারবে। তোমাদের জন্য আমার একটি বিশেষ যে উপদেশ থাকবে সেটি হচ্ছে যে তোমরা অবশ্যই এই ভিডিও পজ করে বা থামিয়ে তোমরা খাতায় উত্তরগুলি বা সমাধানগুলি লিখে ফেলবে। এরপরে তোমাদের যেখানে যেখানে বোঝার দরকার পড়ে সেই সমস্যা সমাধানগুলি যেখানে তোমাদের প্রবলেম সেগুলি ইন্ডিকেট করে রাখবে এবং প্রয়োজনে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাকে সরাসরি যখন আমি ক্লাসে থাকবো কিংবা আমার হোয়াটসঅ্যাপে তোমরা চাইলে সেই সমস্যাগুলি যদি আমাকে ইন্ডিকেট করে দাও, তোমাদের জন্য হয়তোবা আমি সহজ সমাধান
করে আবার অন্য কোনো ভিডিওতে প্রকাশ করব বা দেখিয়ে দিব। আর যারা আমার শিক্ষার্থী, তোমরা সরাসরি চাইলে সেই সমস্যাগুলি আমার কাছ থেকে সমাধান করে নিতে পারবে। তবে তার আগে তোমরা এই ভিডিও থেকে প্রত্যেকটি সমস্যার সমাধান খাতায় লিখে রাখবে, প্রশ্নসহ, প্রশ্নের সাথে সমাধান উল্লেখ করে ফেলবে। 6 নম্বর যে সমস্যা, একটি জাহাজ পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিকে 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। জাহাজটি যাত্রাবিন্দু হতে কত দূর উত্তর ও কত দূর পূর্ব দিকে গেল? সুন্দরভাবে, যথেষ্ট সহজভাবে চিত্রসহ এই সমস্যাগুলির সমাধান উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। সমস্যা নাম্বার 7, 3টি ভেক্টরের সমষ্টি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, ভেক্টর a ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, b ইকুয়াল টু মাইনাস i ক্যাপ প্লাস 7j ক্যাপ হলে ভেক্টর c এর মান কত? এরপর সমস্যা 8, a ভেক্টর ইকুয়াল টু 9i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 6k ক্যাপ এবং b ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ভেক্টর দুটির স্কেলার গুণফল নির্ণয় করে দেখাও যে এরা পরস্পর লম্ব। সমস্যা 9, p ভেক্টর ইকুয়াল টু 5 একক পূর্ব দিকে এবং q ভেক্টর ইকুয়াল টু 4 একক পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে হলে p ক্রস q এর মান কত? সমস্যা 10, দেখাও যে p ও q, p ভেক্টর ও q ভেক্টর একটি সমান্তরিকের দুইটি কর্ণ হলে এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ p ভেক্টর q ভেক্টরের ক্রস গুণনের মডুলাস। সমাধান সহজভাবে চিত্রসহ উপস্থাপন করা আছে। সমাধান নয়, এটি আসলে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ প্রমাণ বলা যায় এক ধরনের। সমস্যা নাম্বার 11, একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটি যথাক্রমে a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ ও b ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ এর ক্ষেত্রফল নির্ণয় করো। সমস্যা 12, মুক্তভাবে পড়ন্ত একটি বস্তুর সরণকে x ইকুয়াল টু হাফ gt স্কোয়ার দ্বারা বর্ণনা করা যায়। এক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে বা প্রথম প্রশ্ন, 1 সেকেন্ড পর বেগ কত হবে? দ্বিতীয় প্রশ্ন, 5 সেকেন্ড পর বেগ কত হবে? এবং তৃতীয় প্রশ্ন, বস্তুটির ত্বরণ কত হবে? একটি প্রশ্নের 3টি অংশ। 13 নম্বর সমস্যা, যদি a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ এবং b ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ হয়, তবে প্রমাণ করো যে a ভেক্টর প্লাস b ভেক্টর ইন্টু a ভেক্টর মাইনাস b ভেক্টর ইকুয়াল নট a ভেক্টর মাইনাস b ভেক্টর ইন্টু a ভেক্টর প্লাস b ভেক্টর। 14 নম্বর সমস্যা, p ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ এবং q ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ হলে দেখাও যে p ভেক্টর এবং q ভেক্টর পরস্পর সমান্তরাল। 15 নম্বর প্রশ্ন, যদি phi ইকুয়াল টু 2xy টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার জেড হয়, তবে 2 মাইনাস 1 মাইনাস 2 বিন্দুতে গ্রেড ফাই নির্ণয় করো। এটা গ্রেডিয়েন্টের ফর্মুলা। ভেক্টর অপারেটর, ভেক্টর অধ্যায়ের যে ভেক্টর অপারেটর টপিক রয়েছে, সেই টপিকে 3 ধরনের অপারেটর, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই 3টি অপারেটরের কিছু বর্ণনা, ব্যাখ্যা, সূত্র সহ কিছু উদাহরণ দেওয়া আছে। সেই আলোকে কিছু গাণিতিক সমস্যা অনুশীলনীতে দেওয়া আছে। এটি হচ্ছে সেই অপারেটরের একটি সমস্যা এবং তার সমাধান। সমস্যা নাম্বার 16, a ভেক্টর ইকুয়াল টু 3xyz স্কোয়ার i ক্যাপ প্লাস 2xy ক্যাপ j ক্যাপ y কিউব j ক্যাপ মাইনাস x স্কোয়ার yz k ক্যাপ এর জন্য 1 মাইনাস 1 1 বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অনেক সময় উদ্দীপকে এই a ভেক্টরের যে সমীকরণ, এই সমীকরণটি দেওয়া থাকে
এবং ক খ প্রশ্ন স্বাভাবিক প্রশ্ন দিয়ে গতে গিয়ে ডাইভারজেন্স নির্ণয় করতে বলা হয় এবং অনেক সময় এর আলোকে এর সাথে কি গুণ করলে বা কি অবস্থা দাঁড়ালে সেটা কার্ল হবে বা ডাইভারজেন্স হবে কিনা, বা ডাইভারজেন্সের মান শূন্য হলে কি হবে, কার্লের মান শূন্য হলে কি হবে, কখন চোঙাকৃতি, কখন ঘূর্ণনাকৃতি, কখন রক্ষণশীল, এই টাইপের কিছু প্রশ্ন দিয়ে ঘতে উচ্চতর দক্ষতা প্রশ্ন দেওয়া হয়। অর্থাৎ এটি উদ্দীপকের জন্য ইম্পর্ট্যান্ট একটি সমস্যা। সমস্যা 17 দেখাও যে ডেল স্কোয়ার ব্র্যাকেট 1/r = 0, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রবলেম এটি, এবং এটি অনেকেরই জন্য বোঝা একটু টাফ, তবে আমি একটু বিশ্লেষণ করেই সমাধানটা করেছি যেন একেবারে যোগ বিয়োগ গুণ ভাগের মতো করে বোঝা যায়। এটি আরও সংক্ষেপে করা যায়, কিন্তু আমি বেশ অ্যানালাইসিস করে সমীকরণ নাম্বার দিয়ে বুঝিয়ে এই সমস্যার সমাধানটা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। 18 নম্বর প্রশ্ন, ভি ভেক্টর = x² + yz i cap plus y square plus zx j cap plus z square plus xy k cap এর কার্ল নির্ণয় করো এবং ভেক্টর ক্ষেত্র সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। ভেক্টর ক্ষেত্র সম্পর্কে অভিমত মানে হচ্ছে যে কার্লের ওই ভেক্টর অপারেটরের যে কার্ল, সেই কার্লের মান শূন্য হলে এক রকমের ডিসিশন আসে, শূন্য না হলে আরেক রকমের ডিসিশন আসে। যেমন ধরো মান যদি শূন্য হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষিত, কনজারভেটিভ, আর যদি শূন্য না হয় তাহলে অসংরক্ষিত বা ঘূর্ণনশীল, এরকম একটা পর্যায়ে চলে আসে আর কি। এরপরে সর্বশেষ দেখো এখানে যে সমাধান কিন্তু চলে আসছে যে কার্লের মান শূন্য এসেছে এবং ভেক্টর ক্ষেত্রের সংরক্ষিত বা অঘূর্ণনশীল, আর যদি সংরক্ষিত না হতো তাহলে ঘূর্ণনশীল বলা যেত। 19 নম্বর সমস্যা দেখাও যে এ ভেক্টরগুলো 6xy plus z cap i cap plus 3x² - z j cap plus 3x(z²) - y k cap ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। তো যেহেতু ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল কিংবা অসংরক্ষিত না সংরক্ষিত এই প্রসঙ্গগুলি আসে তখন সাধারণত কার্ল করতে হয়। তারপরে চোঙাকৃতি বা বেলনাকৃতির যে প্রসঙ্গগুলি তখন ডাইভারজেন্স করতে হয়। তো অপারেটরের এগুলাই হচ্ছে মূল ভাব বা মেইন থিম বলা যায়। অর্থাৎ এখানে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল, মানে ঘুরবে না, তার মানে সংরক্ষিত থাকবে। এই সংরক্ষিত দেখাতে গেলে এটার মান শূন্য হতে হবে। তো যদি মান শূন্য হয় তাহলে দেখা যাবে যে সেটি অঘূর্ণনশীল, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। বইয়ের যে অনুশীলনীর প্রশ্ন, সেই প্রশ্নের সর্বশেষ অর্থাৎ স্বাভাবিক প্রশ্নমালার সর্বশেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, এরপরে অতিরিক্ত প্রশ্ন কিছু রয়েছে যেগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে বা সমস্যা বলবো আমরা। 20 নম্বর সমস্যাটি হচ্ছে এ ভেক্টর = x² y i cap minus 2x z j cap plus 2y z k cap একটি ভেক্টর ক্ষেত্র 1 - 1 1 অবস্থানে ভেক্টরটির ডাইভারজেন্স নির্ণয় করো। তো এটার সমস্যা সমাধান করে তারপরে বিন্দুর মানগুলি বসিয়ে আমাদেরকে ডাইভারজেন্স নির্ণয় করে দেখাতে হবে, সেটা এখানে সম্পন্ন করা হয়েছে। এবারে বিভিন্ন সময় বিভিন্ন সালে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আকারে এসেছে কিংবা আসতে পারে, কিছু এসেছে, কিছু আসার সম্ভাবনা আছে, এই টাইপের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলি এখানে উপস্থাপন করা হয়েছে এবং সেগুলির সমাধান দেখানো হয়েছে। যথেষ্ট বিশ্লেষণ করে সুন্দর করে বুঝিয়ে চিত্র এঁকে সমস্যা সমাধান করা হয়েছে, যেন যে কেউ এই ভিডিওতে করা অঙ্কগুলি নিজেরা প্র্যাকটিস করতে পারে বা নিজেরা লিখতে গেলে যেন বুঝতে পারে, এভাবেই উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এখানে দেখো সমস্যা 2.1, ও এ বি সি একটি সামান্তরিক, এর সন্নিহিত বাহুদ্বয় ও এ এবং ও সি
কর্ণ ও বি এর মান দেওয়া আছে 3i + 6j - 2k এর সাথে যথাক্রমে 30 ডিগ্রি ও 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তো এর আলোকে 1 এবং 2 দেখো, রোমান সংখ্যা 1 এবং 2 দিয়ে দুটি প্রশ্ন রয়েছে। এর মানে হচ্ছে 1 নাম্বার রোমান সংখ্যা 1 নাম্বার যে প্রশ্নটি, সেটি প্রয়োগমূলকে থাকতে পারে। ও এ এবং ও সি এর দৈর্ঘ্য কত, এটি বের করতে হবে। আর 2 নাম্বার প্রশ্নটি উচ্চতর দক্ষতায়, অর্থাৎ 1 নাম্বারটি হচ্ছে তোমাদের সৃজনশীলের গ, আর এখানে 2 হচ্ছে তোমাদের সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্ন। কোন দুটিকে বিনিময় করা হলে কর্ণের মানের কোনো পরিবর্তন হবে কি না, গাণিতিক যুক্তিসহ মতামত দাও। তো ওই গাণিতিক যুক্তিসহ মতামত বা বিশ্লেষণ করো, গাণিতিকভাবে দেখাও, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, যথার্থতা যাচাই করো, এই টাইপের প্রশ্নগুলি সাধারণত উচ্চতর দক্ষতায় হয়। তো এভাবেই এখানে প্রশ্ন দেওয়া এবং সেভাবে উত্তর সাজানো রয়েছে। একইভাবে আমি সবগুলো প্রশ্ন আমার মনে হয় পড়ার দরকার নেই, কারণ এখানে ভিডিওতে তোমরা প্রশ্ন পাচ্ছ, প্রশ্নের সাথে এই অতিরিক্ত যে সমস্যাগুলি সমাধান আমি করে দিয়েছি সেগুলি প্রশ্নের পাশাপাশি রোমান সংখ্যা 1 এবং 2 দিয়ে প্রথমে প্রয়োগমূলক এবং পরে উচ্চতর দক্ষতার প্রশ্ন উপস্থাপন করে সেগুলির উত্তর যথেষ্ট সুন্দর করে, সহজভাবে, সাবলীলভাবে, চিত্রসহ, যথাযথ চিত্রসহ, যেখানে চিত্রের দরকার, যেখানে দরকার নেই সেখানে আঁকা হয়নি, কিন্তু যেখানে চিত্রের দরকার সেখানে চিত্র এঁকে সুন্দর করে সমাধান উপস্থাপন করা হয়েছে। সো আমি পরবর্তী প্রশ্নগুলি পড়ব না, আমি শেষ পর্যন্ত আস্তে আস্তে স্ক্রল করে যাব। তোমরা এভাবেই ভিডিও পজ দিয়ে দিয়ে এই সমস্যাগুলি সমাধান লিখে ফেলবে। এরপরে দেখো এই পৃষ্ঠা চলে যাই, এখান থেকে আমরা পরবর্তীতে সমস্যা 2.3 দেখতে পাচ্ছ। এই যে 2.3 এখানকার এই সমস্যাটি, এটার সমাধান 1 এবং 2 এর সমাধান দেওয়া আছে। এরপর সমস্যা 2.4 যশোর বোর্ড 2019 সালে এসেছিল। সমস্যা দুটি দেওয়া আছে এবং সে পরবর্তীতে সমাধান 1 এবং 2 দেওয়া আছে। সমস্যা 2.5 এখানেও দুটি সমস্যা দুটি সমাধান। সমস্যা 2.6 ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। বোর্ড প্রশ্নের তালিকা থেকে তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো এবং সেই সমস্যার সমাধান এখানে সুন্দরভাবে চিত্রসহ ব্যাখ্যা করা আছে, সমাধান করা আছে। 2.7 একটি ঘনকের কর্ণ এবং এর যে কোনো একটি পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটিকে আমি যেভাবে উপস্থাপন করেছি যে এটা যে কোনো সময় এই ঘনবস্তুর একটা চিত্র বা ঘনকের একটা চিত্র উদ্দীপক হিসেবে দিয়ে সেটার আলোকে এখানে মধ্যবর্তী কোণ নির্ণয় গ এর জন্য দিতে পারে। আবার মধ্যবর্তী কোণ নির্ণয়ের বিভিন্ন পর্যায় বা বিভিন্ন অংশ আলাদা করে গাণিতিক বিশ্লেষণ আকারে ঘতে প্রশ্ন আকারে দিতে পারে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসেবে এখানে অতিরিক্ত তালিকায় দিয়েছি। এরপর সমস্যা 2.8 প্রমাণ করো যে কোনো ভেক্টরের কার্লের ডাইভারজেন্স সবসময় শূন্য। এটা একটা ব্যতিক্রমী প্রশ্ন, এই জন্য এটার সমাধান আমি দিয়েছি। যথেষ্ট ব্যতিক্রমী একটা প্রশ্ন। 2.9 প্রমাণ করো যে কার্ল ডট, এখানে মানে প্রথমটা কিন্তু যেহেতু ডট আছে এটা ডাইভারজেন্স ডট, এরপরে ব্র্যাকেটের মধ্যে কার্ল ক্রস এফ = 0। একবার এফকে কার্ল করতে হবে, তারপরে এই ভ্যালুটাকে আবার ডাইভারজেন্স করতে হবে। তো সেটার মান যে 0 এটা দেখানোর কথা বলেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করো যে অবস্থান ভেক্টরের মানের গ্রেডিয়েন্ট একটি একক ভেক্টর, সেটির সমাধান দেওয়া আছে। খুব ব্যতিক্রম টাইপের কিছু প্রশ্ন এখানে উপস্থাপন করে সেগুলো সমাধান করা আছে। সমস্যা 2.11 2.12 খুবই সুন্দর একটা প্রশ্ন। 2.13 এখানে a + b = c আর a² + b² = c² কখন হবে, কোন শর্তে হবে সেটা উপস্থাপন করতে বলা হয়েছে। তারপরে 14 নম্বর প্রশ্ন। 15 নম্বর দেখো কি সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর, চমৎকার, চিত্রটা দেখলেই বুঝতে পারবে এবং এটা সমাধান করা আছে। 2.16 16 নম্বর প্রশ্ন, খুবই সুন্দর, একদম ব্যতিক্রম টাইপের কিছু প্রশ্ন যেগুলি তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেখানেও কিন্তু আসার মতো এই প্রশ্নগুলো। তারপরে 18 এবং 19 নম্বর প্রশ্ন, সর্বশেষ 20 নম্বর প্রশ্ন। এর মাধ্যমে তোমাদের জন্য অধ্যায় 2-এর
গাণিতিক সমস্যা এবং সমাধান দেখানো হলো। ধন্যবাদ সবাইকে।